আজ আমরা পড়ব নবম শ্রেণীর একটি কবিতা, আকাশে সাতটি তারা। কবি জীবনানন্দ দাশ। কবিতাটি শুরু করার আগে কবি জীবনানন্দ দাশ সম্পর্কে একটু আমরা জেনে নেব। আধুনিক বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ। বাংলা কবিতাকে রবীন্দ্র প্রভাব মুক্ত করে বাংলা কবিতায় নতুন ভাব ও ভাষার জন্ম দিয়েছিলেন যে পাঁচজন কবি, জীবনানন্দ তাঁদের মধ্যে প্রধানতম। বিংশ শতকের ৩-এর দশকে আধুনিক বাংলা কাব্য আন্দোলনে প্রথামুক্তির কবি ছিলেন তিনি। স্বদেশ, ইতিহাস, সমকাল, রিয়েলিজম ও রোমান্টিসিজম এর অভিনব প্রকাশে তাঁর কবিতা স্বতন্ত্র হয়ে উঠেছিল। সম্পূর্ণরূপে রবীন্দ্র প্রভাব মুক্ত কবি, যাঁর সৃষ্টিতে বিশ্বময়ী প্রকৃতি, জীবন, মৃত্যু, কাল সমস্ত কিছুই রক্তমাংসে জীবন্ত। কবিতায় সমাজ ও ইতিহাস চেতনা এসেছে নিবিড়ভাবে। প্রেমের কবিতায় সময়কে অতিক্রম করে গেছেন। তাঁর কবিতায় শুধু দৃশ্যকল্প পরিলক্ষিত হয় না, দৃশ্যের রূপ, রস, গন্ধ সব অনুভূত হয়। এবার আসি কবিতাটির উৎস। জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা কবিতাটি রূপসী বাংলা নামক কাব্যগ্রন্থের ৬ সংখ্যক কবিতা। কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিতাগুলির কোনো পৃথক নাম নেই, কেননা কবির মতে এরা গ্রাম বাংলার আলুলায়িত প্রতিবেশ প্রস্মৃতির মতো বেষ্টিগত হয়েও পরিপূরকের মতো পরস্পর নির্ভর। তাই এক্ষেত্রে সংকলকেরা শিরোনাম নির্বাচনের ক্ষেত্রে প্রথম পংক্তির প্রারম্ভিক একগুচ্ছ শব্দকে কবিতাটির নাম হিসাবে ব্যবহার করেছেন। এবার আসি কবিতাটির আলোচনায়। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। কামরাঙা অর্থাৎ 5টি শিরাযুক্ত এক ধরনের ফল, আর মণিয়া এক ধরনের ছোট পাখি। এই কবিতার প্রতিটি পংক্তিতে ছড়িয়ে রয়েছে কবির নৈসর্গিক ভালোবাসার ছোঁয়া। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, কবি তখন ঘাসে বসে থাকেন। যখন কামরাঙা রঙের লাল মেঘ যেন মৃত মণিয়া পাখির দেহের গাঢ় লাল রক্তে দিগন্ত রাঙিয়ে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। কবির মনে হয় কেশবতী কন্যার মতো বাংলার শান্ত অনুগত নীল সন্ধ্যা সূর্যের শেষ অস্তরাকটুকু মুছে দিয়ে তার আলুলায়িত কেশদাম ছড়িয়ে দেয়। আকাশ, নদী, নক্ষত্র জুড়ে কিশোরীর চুলের অবিন্যস্ত রূপ ঐশ্বর্যের মতো ছড়িয়ে পড়ে সান্ধ্য অন্ধকারের লাবণ্য। এখানে কেশবতী অর্থাৎ চুল আছে যার, এমন কন্যাকে বোঝানো হয়েছে। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। দেখি নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঠালে জামে ঝরে অবিরত। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে।
কবি বলেছেন যে এই লাবণ্যপ্রভ ভাসমান আধার ছড়িয়ে পড়েছে তাঁর চোখে মুখে। পৃথিবীর কোনো দেশে এমন সন্ধ্যা নেমে আসে না, এমন চঞ্চল কিশোরীর নির্ভার কেশরাশির মতো প্রাণময় সন্ধ্যা হিজল, কাঁঠাল, জামের ডালে ডালে, পাতায় পাতায় অন্ধকার হয়ে ঝরে পড়ে না। এ আধার যেন অজস্র চুলের চুম্বন স্পর্শ। সেই রূপসীর চুলের বিন্যাসে কবি যেন খুঁজে পেয়েছেন এক আশ্চর্য স্নিগ্ধ গন্ধ। এখানে চুমা অর্থাৎ চুম্বন করা, হিজল অর্থাৎ এক ধরনের গাছ, স্নিগ্ধ অর্থাৎ স্নেহযুক্ত, রূপসী রূপবতী, বিন্যাস অর্থাৎ সজ্জা বা সুন্দরভাবে রচনা। পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাতখান, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। এরই মাঝে বাংলার প্রাণ। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। কবির চোখে পড়েছে বাংলার মাঠঘাট, পুকুর, জনজীবনের নানান টুকরো দৃশ্য। দেখেছেন হাঁসের পালক, স্বর, চাঁদা সরপুটিদের, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, যে শীতল হাতের আঁচ কবির হৃদয়ে লাগে। তিনি দেখেছেন কিশোরের পায়ে দলা মুথা ঘাস, পেয়েছেন নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, আর অনুভব করেছেন পথে পড়ে থাকা লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। এসবের মধ্যেই লুকিয়ে রয়েছে বাংলার প্রাণ। আকাশের 7টি তারা ফুটে ওঠার পর কবি এই সমস্ত কিছু টের পান। এখানে কলমি অর্থাৎ এক ধরনের জলজ শাক, স্বর অর্থাৎ তৃণবিশেষ, সরপুটি এক ধরনের বড় পুঁটি মাছ, চাঁদা এক ধরনের মাছ, মুথা এখানে এক ধরনের ঘাসকে বোঝানো হয়েছে। আকাশে 7টি তারা একটি নিসর্গ প্রেমের কবিতা। তবে এই নিসর্গ প্রেম শুধু প্রকৃতি মুগ্ধতাতেই থমকে থাকেনি, তা একটি লক্ষ্যেও পৌঁছেছে। আর সেই লক্ষ্যটি হলো আকাশে 7টি তারা। পাঠ শেষে সন্ধ্যার আধারে মথিত পাঠকের মনের পর্দাতেও যেন এই 7টি তারার ছবি হীরকখণ্ডের মতো অমলিন উজ্জ্বলতায় স্পষ্ট হয়ে জ্বলে ওঠে।